এই ছেলেটার নাম বানি। তার কাছে জীবন মানে একটা ব্যাকপ্যাক, পাসপোর্ট আর পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত একদম ছুটে চলা, যে থমকে যেতে রাজি নয়। আর ঠিক তার উল্টো পিঠে নয়না, যে নিজের চশমা আর বইয়ের পাতায় একটা নিরাপদ দেওয়াল তুলে রেখেছে, কিন্তু মনে মনে ছটফট করছে একটুখানি মুক্তির জন্য। আর এই ভিন্ন মেরুর দুটো মানুষ যখন মানালির পাহাড়ি খাজে মুখোমুখি দাঁড়িয়ে বরফ ছুঁয়েছিল, তখনই যে আসলে তারা একে অপরের আত্মাকে ছুঁয়ে ফেলেছিল সেটা তারা বুঝতে পারেনি। কিন্তু গল্পটা তো আর শুধু প্রেমের নয়, গল্পটা এক চরম বাস্তবতার, যখন বাণীকে বেছে নিতে হয় তার রাস্তা আর নয়নাকে তার নিজের। কিন্তু এই সকল কিছুর মাঝে নয়না আর বাণী তাদের ভালোবাসা কি আসলেও হারিয়ে ফেলেছিল, নাকি এর মাঝখানে রয়ে গিয়েছিল এক বিশাল আকাঙ্ক্ষার প্রাপ্তি? আর এখানেই একটা প্রশ্ন চলে আসে, আমাদের কি আসলেও সব কিছু পেতে হয়, নাকি কিছু জিনিস হারিয়ে ফেলাই জীবনের আসল প্রাপ্তি? চলুন আজ রোম্যান্টিসিজমের চশমাটা খুলে জীবনের এক অদ্ভুত সত্যের মুখোমুখি হওয়া যাক। চলুন ডুব দেওয়া যাক ইয়ে জাবানি হ্যাঁ দিবানি সিনেমার গল্পের একদম গভীরে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই নয়না তালওয়ার নামের এক মেয়ের। নয়না হলো একদম পারফেক্ট, পড়াশোনায় ফার্স্ট হওয়া, চশমা পরা একটা গুড গার্ল। বর্তমানে সে মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে, কিন্তু সমস্যা হলো পড়াশোনার চক্করে তার নিজের বলতে কোনো লাইফ নেই। সারাদিন মোটা মোটা বইয়ের ভেতর মুখ গুজে পড়ে থাকা আর নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করা, এই নিয়েই তার জগৎ। সোজা বাংলায় যাকে বলে চরম কুপার বা একঘেয়ে ঘরকোণে স্বভাবের মেয়ে। তার লাইফে না আছে কোনো হল্লোর, না আছে কোনো অ্যাডভেঞ্চার, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা কোথাও ঘুরতে যাওয়ার আনন্দ কেমন হয় সেটা সে ভুলেই গেছে। একদিন নয়না একটা শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিল, সেখানে হুট করেই তার দেখা হয়ে যায় স্কুলের পুরনো এক ক্লাসমেট অদিতির সাথে। অদিতির চরিত্রটা আবার নয়নার থেকে একদম উল্টো, উস্কো খুস্কো চুল, হিপ্পি স্টাইলের পোশাক আর একদম বিন্দাস কেয়ারফ্রি স্বভাবের। অদিতির এই উড়নচণ্ডী আর ছন্নছাড়া রূপ দেখে নয়নার মা তো তখনই নাক সিটকালেন এবং বেশ বাঁকা চোখে তার দিকে তাকালেন। স্কুলে পড়ার সময় নয়না আর অদিতি কিন্তু খুব একটা ক্লোজ ফ্রেন্ড ছিল না, জাস্ট হাই হ্যালো টাইপ চেনা পরিচিত ছিল। তাই মলে দেখা হতেই তারা একে অপরের সাথে সাধারণ সৌজন্য বিনিময় করলো। কথা প্রসঙ্গে অদিতি খুবই এক্সাইটেড হয়ে নয়নাকে জানালো যে সে তার দুই বেস্ট ফ্রেন্ড কবির আর অভির সাথে মিলে মানালিতে একটা ট্রিপের প্ল্যান করেছে। সেখানে গিয়ে তারা বরফে ঘেরা হিমালয় পর্বত ট্রেকিং করবে, পাহাড়ে চড়বে আর তুমুল মস্তি করবে। এই বলে অদিতি নয়নার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই রাতে ডাইনিং টেবিলে যখন পুরো পরিবার একসাথে রাতের খাবার খাচ্ছিল, তখন নয়নার মা খুব রসিয়ে রসিয়ে তার হাজব্যান্ডের কাছে মলে দেখা হওয়া ওই উস্কো খুস্কো মেয়ের গল্প করতে লাগলেন। তিনি বেশ তাচ্ছিল্যের সুরেই বললেন, আজকে মলে নয়নার এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, কি বিচ্ছিরি আর ছন্ন ছাড়া চেহারা মেয়েটার। ভালোই হয়েছে আমার সোনা মেয়েটা ওসব আজে বাজে ছেলেদের সাথে বন্ধুত্ব রাখেনি, আমাদের মেয়ে তো ডাক্তার হবে, কত ভদ্র আর পড়াশোনায় মনোযোগী। মায়ের মুখে এই প্রশংসা শুনে নয়নার মনে মোটেও আনন্দ হলো না, বরং তার ভেতরে জমে থাকা দম বন্ধ একাকিত্বটা যেন এক মুহূর্তে বড় একটা ধাক্কা খেলো। সে আর চুপ থাকতে পারলো না, ডাইনিং টেবিলে চামচটা ঠাস করে নামিয়ে রেখে মায়ের উদ্দেশ্যে বলল, তুমি যাকে ছন্নছাড়া বলছো মা, সে অদিতি কিন্তু আমার থেকে অনেক বেশি লাকি আর অনেক বেশি শান্তিতে আছে। ও অন্তত নিজের লাইফটা নিজের মতো করে এনজয় করতে পারছে, যা মন চায় তাই করতে পারছে। আর আমি, আমার জীবনটা শুধু ওই চার দেয়ালের ভেতর বইয়ের পাতায় বন্দী হয়ে গেছে। ছুটির দিনেও আমাকে শুধু পড়াশোনাই করে যেতে হয়। এই কথা বলেই নয়না চোখের জল লুটিয়ে টেবিল ছেড়ে হনহন করে ঘরে চলে গেল। নিজের রুমে এসে নয়না বিছানায় শুয়ে শুয়ে শুধু অদিতির সেই মানালি ট্রিপের কথাই ভাবতে লাগলো। এক অজানা ছটফটানি তাকে গ্রাস করলো। সে চট করে ইন্টারনেটে বসে মানালি ট্রিপ আর হিমালয় ট্রেকিং এর সকল ইনফরমেশন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। বরফে ঢাকা পাহাড়ের সুন্দর সুন্দর ছবি দেখে নয়নার ভেতরের সেই চশমা পরা শান্ত মেয়েটা যেন হঠাৎ করে এক চরম বিদ্রোহ ঘোষণা করে বসলো। সে সিদ্ধান্ত নিয়েই ফেললো, অনেক হয়েছে আর না, এবার সেও নিজের এই চেনা ছক বাঁধা জীবন থেকে এক পা বাইরে বাড়াবে। যেমন ভাবা তেমনই কাজ। পরের দিন সকাল সকাল সে নিজের ব্যাগ গুছিয়ে একদম রেডি হয়ে গেল। কিন্তু বাড়ি থেকে এমনভাবে হুট করে বের হওয়া তো এত সহজ নয়, বিশেষ করে নয়নার মতো একটা ডিসিপ্লিন মেয়ের পক্ষে। তাই স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সে তার মায়ের জন্য ড্রেসিং টেবিলের ওপর একটা চিঠি লিখে রেখে গেল, যাতে সে কেন আর কোথায় যাচ্ছে সবটা পরিষ্কার লেখা ছিল। এরপর তার মনে তখন এক নতুন দুনিয়া দেখার স্বপ্ন আর অদ্ভুত এক রোমাঞ্চ কাজ করছিল। স্টেশনে পৌঁছে যখন সে ট্রেনের কামরা খুঁজে বেড়াচ্ছিল, ঠিক তখনই তার সাথে দেখা হয়ে গেল আজকের গল্পের আসল হিরো কবিরের সাথে, যাকে সবাই ভালোবেসে বানি বলে ডাকে। বানি হলো এমন একটা ছেলে যে কোনো একটা জায়গায় থিত হয়ে বসে থাকতে পারে না, পুরো দুনিয়া ঘুরে বেড়ানো আর প্রতিটা মুহূর্তকে তার শেষ দিনের মতো উপভোগ করাই হলো তার লাইফের একমাত্র লক্ষ্য। বানি যখন নয়নার সামনে এসে দাঁড়ালো, সে কিন্তু প্রথম দেখায় নয়নাকে একদমই চিনতে পারলো না। চিনবেই বা কি করে? স্কুলের সেই শান্ত চাশমিশ মেয়েটা যে এভাবে একা একা ব্যাকপ্যাক পিঠে ঝুলিয়ে মানালির ট্রেনে উঠল,
উঠে বেরিয়ে যাবে এটা তো বাণীর কল্পনারও বাইরে ছিল। অর্থাৎ বোঝা গেল তারা ক্লাসমেট ছিল, একই সাথে পড়েছে। নয়না যখন নিজের চশমাটা ঠিকঠাক করে বাণীর দিকে তাকিয়ে নিজের নাম আর স্কুলের কথা মনে করিয়ে দিল, বাণীর স্মৃতিশক্তি যেন চট করে ফিরে এলো। সে একদম আকাশ থেকে পড়ে চেঁচিয়ে উঠল, আরে নয়না চশমিশ তুই এখানে, তাও আবার এই ট্রেকিং ট্রিপে। নয়না একটু লাজুক হেসে মাথা নাড়ল। ঠিক সেই মুহূর্তেই ট্রেনের দরজায় এসে দাঁড়ালো সামার নামের একটা হুল্লোর ছেলে, যে কিনা এই পুরো মানালি ট্যুরের গাইড আর লিডার। সামার ট্রেনের ঘড়ি আর ইঞ্জিনের হুইসেলের দিকে তাকিয়ে বাণীকে তাড়া দিয়ে বলল, কিরে বাণী আর কত আড্ডা মারবি, জলদি ট্রেনে ওঠ, গাড়ি কিন্তু এক্ষুনি ছেড়ে দিবে। এরপর সামার নয়নার পিঠের মস্ত বড় ব্যাকপ্যাকটার দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বলল, কিন্তু বস একটা মারাত্মক ক্যাচাল হয়ে গেছে, ট্রেনের ভেতরে আমাদের গ্রুপের বুকিং করা সিটগুলো একদম ফুল। এই নতুন মেয়ের জন্য ভেতরে বসা বা শেয়ার করার মতো তিল পরিমাণ জায়গাও কিন্তু অবশিষ্ট নেই। এই শুনে নয়নার মনের ভেতর জমানো যে ভয়টা ছিল তা যেন একে ধাক্কায় দ্বিগুণ হয়ে গেল। সে ভাবলো, ধুর, প্রথমবার ঘর থেকে বের হলাম আর শুরুতেই এই ঝামেলা। কিন্তু আমাদের বাণী তো এইসব পাত্তা দেওয়ার ছেলেই নয়। সে একগাল হেসে সামারের কাঁধে হাত দিয়ে বিন্দাস টেনে বলল, আরে ধর্মিয়া, সিট নাই তো কি হয়েছে, আমি তো আছি, নো টেনশন। চাশমিশ আর আমি অল্টারনেট করে ঘুমিয়ে নেব, মানে কিছুক্ষণ ও ঘুমাবে আর কিছুক্ষণ আমি সিটে বসে পাহারা দেব, ব্যাস সলিউশন খতম। বাণীর এই চিল মনোভাব দেখে নয়না মনে মনে একটু স্বস্তি পেল। সে তার পায়ের কাছে রাখা ভারী ট্রাভেল ব্যাগটার দিকে ইঙ্গিত করে বাণীকে একটু হুকুমের সুরে বলল, আচ্ছা তাহলে আমার এই ব্যাগটা একটু কষ্ট করে ট্রেনের উপর তুলে দাও তো। বাণী অমনি নিজের দুই হাত তুলে এমন ভাব নিয়ে বলল, একদম না ম্যাডাম, আমারে কি আপনার এই স্টেশনের কুলি মনে হয় নাকি? রাজপুত্রের মতো চেহারা আমার, আর আপনি হুট করে ব্যাগ টানতে বলছেন? না না, এভাবে হবে না। যদি কাজটা করাতেই হয় তবে একটু মিষ্টি করে ভদ্রভাবে রিকোয়েস্ট করো, বলো বাণী প্লিজ একটু সাহায্য করো না। নয়না বাণীর এই ঢং দেখে মুখ টিপে হাসলো এবং কিছুটা বাধ্য হয়েই বেশ নরম গলায় অনুরোধ করলো। বাণীও আর দেরি না করে এক ঝটকায় নয়নার ভারী ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ট্রেনের ভেতরে চালান করে দিল। কিন্তু ব্যাগ ভেতরে চলে গেলেও নয়না প্ল্যাটফর্মে একদম কাঠের পুতুলের মতো দাঁড়িয়েই রইল, তার পা যেন মাটির সাথে আটকে গেছে। বাণী ট্রেনের দরজায় দাঁড়িয়ে দেখলো ট্রেনটা ধীরে ধীরে সামান্য একটু গতি নিতে শুরু করেছে, অথচ নয়না তখনও নিচে দাঁড়িয়ে কাঁপছে। বাণী বিরক্ত হয়ে আবার নিচে নেমে এলো এবং নয়নার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, ব্যাগটা তো ভেতরে চলে গেছে, তুই নিচে দাঁড়িয়ে কোন দেশের ম্যাপ দেখছিস, জলদি ট্রেনে ওঠ। নয়না তখন তার তেজ চোখ দুটো বাণীর দিকে তুলে খুব আস্তে করে বলল, আসলে বাণী, লাইফে প্রথমবার আমি একা একা বাড়ি থেকে এত দূরে কোথাও যাচ্ছি, আমার বুকের ভেতরটা কেমন যেন চড়ক গাছ হয়ে যাচ্ছে, ভীষণ ভয় করছে রে। বাণী তখন নয়নার চোখের দিকে তাকিয়ে খুবই ভরসা জাগানো একটা মিষ্টি হাসি দিল। সে নয়নার হাতটা আলতো করে ধরে বলল, আরে ধুর পাগলি, জীবনের প্রথমবার কোনো কিছু করার মজাই আলাদা, তুই জাস্ট আমার উপর ভরসা রেখে পাবারা, আমি প্রমিস করছি আমাদের এই জার্নিটা তোর লাইফের সব থেকে বেস্ট আর ম্যাজিক্যাল একটা জার্নি হতে চলেছে। বাণীর এই জাদুকরি কথায় নয়নার মনের সকল ভয় একদম কর্পূরের মতো উবে গেল। ট্রেনটা যখন প্ল্যাটফর্ম ছাড়ার জন্য বেশ কিছুটা গতি নিয়েছে, ঠিক তখনই সেই চলন্ত ট্রেনের হ্যান্ডেল ধরে বাণী আর নয়না এক লাফে ভেতরে উঠে পড়ল। ভেতরে ঢুকতেই বাণী নয়নাকে টেনে নিয়ে গেল তাদের বাকি বন্ধুদের আড্ডায়। সেখানে আগে থেকেই জাকিয়ে বসেছিল উড়নচণ্ডী অদিতি আর তাদের আরেকজনের জিগরির দোস্ত অভি। নয়নাকে দেখে অদিতি তো খুশিতে চিৎকার করে জড়িয়ে ধরলো। শুধু এরা তিনজনই নয়, সেই কামরায় এই ট্রিপে আরও একজন আকর্ষণীয় মেম্বার উপস্থিত ছিল, সে হলো লারা। একদম গ্ল্যামারাস, একদম আকর্ষণীয় দেখতে একটা মেয়ে, যে তার আরও দুই বান্ধবীকে নিয়ে এই ট্রিপে এসেছে। বাণী আর অভি তো লারাকে দেখে একদম ক্রাশ খেয়ে গেছে। পুরো কামরার পরিবেশটা ছিল জাস্ট ফাটাফাটি। ট্রেন যত সামনে এগোচ্ছিল কামরার ভেতরের আটটার পরও ততই বাড়ছিল। এক সময় অভি আইডিয়া দিল, ধুর, এভাবে চুপচাপ বসে না থেকে চল একটা খেলা খেলি। খেলার নাম হলো নেভার হ্যাভ আই এভার, অর্থাৎ আমি জীবনে এই কাজটি কখনো করিনি। নিয়ম অনুযায়ী একজন বলবে সে লাইফে কোন কাজটা করেনি, আর বাকিদের মধ্যে যারা ওই কাজটা অলরেডি করে ফেলেছে তাদেরকে এক ঢোক করে কোল্ড ড্রিঙ্কস বা জুস গিলতে হবে। খেলা শুরু হতেই বাণী, অভি, অদিতি আর লারা তাদের লাইফের যত রকমের পাগলামি, ব্যাংক মারা, লুকিয়ে প্রেম করা, অদ্ভুত সব কাণ্ড কারখানার কথা একে একে বলতে লাগলো। কিন্তু এই পুরো খেলায় আমাদের নয়না বেচারি চরম অস্বস্তিতে পড়ে গেল, কারণ তারা যেসব অ্যাডভেঞ্চার আর দুষ্টুমির কথা বলছিল, নয়না তার চশমা পরা জীবনে পড়াশোনা ছাড়া এর একটা কাজও কোনোদিন করে দেখেনি। সে সবার মাঝে বসে নিজেকে একদম ভিন গ্রহের প্রাণী মনে করছিল। নিজের এই চ্যাংরামির অভাব আর আড়ষ্ঠতা লুকাতে সে আর বেশিক্ষণ সেখানে বসে থাকতে পারলো না। সে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাণীকে বলল, তোরা খেল, আমার কেমন যেন একটু ক্লান্তি লাগছে, আমি একটু ঘুমিয়ে নেই। এই বলে সে নিজের সিটে গিয়ে চোখ বুঝলো। মাঝরাতে ট্রেনের চাকার ছন্দময় আওয়াজের মাঝে যখন চারপাশটা একটু ঝিমি
ঘুমিয়ে এসেছে তখন পাহাড়ি রাস্তার এক ছোট্ট স্টেশনে ট্রেনটা এসে থামলো কিছুক্ষণের জন্য। ট্রাভেলারদের একটু হাত পা ছড়ানো আর ফ্রেশ হওয়ার জন্যই এটা ছিল ব্রেক। বানি আর অভি ট্রেন থেকে নেমে বাইরে এসে দেখলো অদিতির সিটে একদম হা করে ঘুমাচ্ছে। বানি তখন হাসতে হাসতে অভির দিকে তাকিয়ে বলল, দেখ কুন্তি কেমন কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, চল ওকে ডেকে তুলি। তারা দুজনে মিলে অদিতিকে ডেকে তুললো এবং ট্রেনের কামরা থেকে নামিয়ে বাইরের কনকনে ঠান্ডা পাহাড়ি বাতাসে নিয়ে এলো। চারজন বন্ধু যখন স্টেশনের চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো তখন চারপাশের কুয়াশার ঠান্ডা আবহাওয়া দেখে মনটা একদম জুড়িয়ে যায়। চা খেতে খেতে বানি তার স্বভাবসুলভ ফিলোসফি ঝাড়তে শুরু করলো। সে আকাশের দিকে হাত তুলে নাটুকে ভঙ্গিতে বলল, ভাইরে এই দুনিয়ায় আমি সব কিছু করতে পারি কিন্তু ওই বিয়ে জিনিসটা আমার ডিকশনারিতে নেই। আমার মনে হয় বিয়ে শব্দটা শুনলেই আমার গায়ের চামড়ায় চুলকানি শুরু হয়ে যায়। না, ভুলেও দায়িত্ববোধের মধ্যে আটকানো যাবে না। একদম মারাত্মক অ্যালার্জি আছে আমার এই সবে। এক লাইফ যত পারো ঘুরে বেড়াও, মস্তি করো, কিন্তু বিয়েতে আটকানো যাবে না। অদিতি আর নয়না বানির এই আজব থিওরি শুনে হো হো করে হেসে উঠল, কিন্তু তাদের এই হাসি খুশি পরিবেশটা বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু দূরেই অভি একটা মেয়ের দিকে তাকিয়ে রসালো কোনো কমেন্ট বা টিজিং করে বসলো, যা ওই মেয়েটার কানে চলে যায়। মেয়েটা নিজেকে চরম অপমানিত বোধ করে তখনই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। মেয়েটার সাথে থাকা স্থানীয় লোকজন আর কিছু উগ্র ছেলেও সেখানে ছুটে এলো। ব্যাস, দেখতে দেখতে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল তুমুল হাতাহাতি আর মারামারি। বানি আর অভিও কম যায় না, তারাও নিজেদের বন্ধুদের বাঁচাতে গুন্ডাদের ওপর চড়াও হলো। চিল ট্রিপটা এক নিমিষেই একবারে ধুন্ধুমার অ্যাকশন সিনে রূপ নিল। কোনো মতে সেই হাঙ্গামা থামিয়ে লোকজনের চোখ ফাঁকি দিয়ে তারা আবারও ট্রেনে এসে হাফ ছাড়লো। পরদিন সকালে অবশেষে তারা মানালির বেস ক্যাম্পে এসে পৌঁছালো। চারিদিকে সাদা বরফে ঢাকা পাহাড় আর পাইন বনের সারি দেখে নয়নার চোখ জুড়িয়ে গেল। এসব তো তার কাছে একদম নতুন। শুরু হলো আসল মিশন, হিমালয় পর্বতের চূড়ায় আরোহণ বা হাইকিং। তাদের গাইড সামার এসে সবাইকে দুটো বড় টিমে ভাগ করে দিল। ট্রিপটাকে আরো এক্সাইটিং করার জন্য সামার ঘোষণা করলো এই দুটো টিমের মধ্যে একটা রেস হবে। যে টিম সবার আগে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবে তারাই হবে এই ট্রেকিং এর আলটিমেট উইনার। ঘোষণা শোনা মাত্রই সবাই নিজেদের পিঠের ভারী ব্যাগ সামলে নিয়ে কোমরে বেঁধে রেডি হয়ে গেল। কিন্তু আমাদের বানি তো বিন্দাস বান্দা। সে পাহাড় চড়ার শুরুতেই খুব একটা তাড়াহুড়া না করে এক জায়গায় আরাম করে বসে একটু জিরিয়ে নিচ্ছিল। ঠিক তখনই লারা তার ক্যাটওয়াক স্টাইলে হেঁটে বানির পাশে এসে বসলো এবং মিষ্টি করে হেসে বলল, কি ব্যাপার বানি, তুমি এখানে একা একা বসে কি করছো? বানি সুযোগ হাতছাড়া না করে লারাকে ইমপ্রেস করার জন্য দুটো লারা দেওয়ার মতো কথা বলে ফ্লার্ট করতে শুরু করে দিল। আরে পাহাড় তো সবসময় থাকবে, কিন্তু তোমার মতো এত সুন্দর একটা চাঁদের টুকরো কি আর সবসময় পাশে পাওয়া যাবে? তাই একটু প্রকৃতি আর তোমার রূপ দুটো একসাথে উপভোগ করছি। বানি যখন লারার সাথে এই গদগদ প্রেমে মগ্ন, ঠিক তখনই তাদের পাশ কেটে এক ঝড়ের গতিতে উপরের দিকে খাড়া পাহাড় বেয়ে তরতর করে উঠে গেল আমাদের নয়না। নয়নার পাহাড় চড়ার স্পিড দেখে মনে হচ্ছিল সে আজ যে কোনো মূল্যে রেসে ফার্স্ট হয়েই ছাড়বে। আর তার এই অদম্য যে তার স্পিড দেখে বানির চোখ তো চরক গাছ। সে লারাকে ওখানে ফেলে রেখেই নিজের ব্যাগটা টেনে নিয়ে নয়নার পেছনে পেছনে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। বানি হাঁপাতে হাঁপাতে নয়নার কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করলো, এই চশমিশ আস্তে যা, তুই কি অলিম্পিকে দৌড়াচ্ছিস নাকি? একটু আস্তে চল, আমারে দয়া করে এই রেসটাতে জিততে দে। একটা মেয়ের কাছে হেরে গেলে আমার এই হিরো ইমেজের পাঞ্চার হয়ে যাবে রে। নয়না তখন একটুও দমে না, পাহাড়ি বরফের ওপর শক্ত করে পা ফেলে বানির দিকে তাকিয়ে একগাল বিজয়ের হাসি দিল। সে বেশ চ্যালেঞ্জিং গলায় বানিকে ছুড়ে দিল, আরে বানি, মুখ দিয়ে বড় বড় ডায়লগ মারা খুব সহজ, কিন্তু এই পাহাড় চড়া অত সহজ নয়। আজ তুমি যতই চেষ্টা করো না কেন, লিখে রাখো আমার এই স্পিডের কাছে তুমি একদম ধূলিসাৎ হয়ে যাবে। এই রেসে তুমি হারছো আর আমি জিতছি, কারণ পাহাড়ের চূড়ার দিকে নজর দেওয়ার চেয়ে তোমার সমস্ত এনার্জি আর সময় তো ওই মেয়ে পটানোর পেছনেই লেগে যাচ্ছে। লারাকে যেভাবে তেল দিচ্ছিলে তাতে রেস জেতা দূরের কথা, মাঝপথেই গড়গড়িয়ে খাবে। এই শুনে বানি মোটেও লজ্জিত হলো না, বরং সে নিজের স্বভাব সুলভ চিল আর ফ্লার্টিং স্টাইলে বুক ফুলিয়ে একগাল হেসে বলল, আরে চশমিশ, তুই তো সায়েন্সের স্টুডেন্ট, মানুষের অ্যাটোনমি বোঝা এত সহজ না। একটা সুন্দর মেয়ের সাথে একটু একটু ফ্লার্ট করা বা লাইন মারা তো আমার জন্য একদম ব্যায়ামের মতো। বানি এই কথা বলে নয়নার একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো। নয়নার চশমার ফ্রেমের ভেতর দিয়ে তার গভীর শান্ত দুটো চোখের দিকে তাকিয়ে বানির কণ্ঠস্বর হঠাৎ করে একটু নরম আর গম্ভীর হয়ে গেল। সে নয়নাকে আরো একটু কাছে টেনে নেওয়ার মতো ভঙ্গিতে বলল, আর শোনো ম্যাডাম, আমি লারার মতো একটু বোকাশোকার ফ্লার্ট টাইপের মেয়েদের সাথেই কেবল ফ্লার্ট করতে পারি, কিন্তু তোমার মতো এত ইন্টেলিজেন্ট আর ক্লাসি মেয়ের সামনে এলে আমার ওইসব সস্তা ফ্লার্টিং আর ডায়লগ মুখ থেকে বেরই হয় না। আসলে তোমার মতো মেয়েরা না ঠিক ওইভাবে টাইম পাস বা ফ্লার্ট করার জন্য তৈরি হয়নি।
তোমরা হলে এমন পারফেক্ট মেয়ে যাদেরকে স্রেফ মন থেকে অনেক গভীরভাবে ভালোবাসা যায়, অন্য কিছু নয়। বাণীর মুখে এত বড় একটা কথা শুনে নয়নার বুকের ভেতরটা যেন এক মুহূর্ত ওলটপালট হয়ে গেল। তার চশমার আড়ালে থাকা চোখ দুটো বিস্ময়ে আর এক অজানা ভালো লাগায় একদম বড় হয়ে উঠল। সে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই বাণী আবার তার সেই চেনা দুষ্টুমি ভরা হাসিতে ফিরে এলো। সে নয়নার পাশ কাটিয়ে সামনের দিকে তরতর করে এক পা বাড়িয়ে পেছন দিকে তাকিয়ে বলল, তবে জানো কি চাশমিশ, এই ভালোবাসাবাসি জিনিসটাও আবার আমার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ওই যে বললাম, আমার লাইফে কোনো থিত হওয়া বা বাউন্ডারি নেই। এই বলেই বাণী এক ঝটকায় দৌড় দিয়ে নয়নাকে পিছে ফেলে পাহাড়ের ওপরের দিকে ছুটল। নয়না তখন রেগে মেগে বাণীকে ধরার জন্য যেই না নিজের পা ভাড়াতে গেল, অমনি সে ধপ্পাস করে বরফের উপর আছাড় খেয়ে পড়ল। সে নিচে তাকিয়ে দেখে বাণী যখন তার সাথে এত সুন্দর রোমান্টিক কথা বলে তার মনোযোগ ঘুরিয়ে দিচ্ছিল, ঠিক সেই সুযোগে সে নয়নার পায়ের জুতোর ফিতা একটার সাথে আরেকটা শক্ত করে বেঁধে দিয়েছিল। বাণী উপর থেকে খিলখিল করে হাসতে হাসতে নয়নার উদ্দেশ্যে হাত নেড়ে চিৎকার করে উঠল, উইনার তো পেয়ে গেছে সবাই, বাণী ইজ দ্য উইনার, টেকনিক্যাল নকআউট চাশমিশ। নয়না বরফের ওপর বসে নিজের জুতা খুলতে খুলতে রাগে ফুঁসতে লাগলো, কিন্তু একই সাথে তার ঠোঁটের কোণে বাণীর এই মিষ্টি দুষ্টমির জন্য এক চিলতে ভালোবাসার হাসিও ফুটে উঠল। মানালির এই ট্রেকিং এর মাঝপথে জার্নিটা আরো জমে উঠল যখন তারা পাহাড়ি পথের একটা ছোট্ট ক্যাম্পিং জোনে এসে পৌঁছালো। সেখানে আগে থেকেই একদল জার্মান ট্যুরিস্ট তাঁবু খাটিয়েছিল এবং তারা তার স্বরে মিউজিক বাজিয়ে জাম্পিশ একটা পার্টি করছিল। বাণী তো এমনিতেই হুল্লোড়ে ছেলে, সে ওই বিয়ারের ক্যান আর কোমর তোলানো মিউজিক দেখে ট্রিপের পুরো গ্রুপটাকে তাতালো, এই চল চল, ওখানে একটা জোস পার্টি হচ্ছে, আমরা কেন মিস করব। নয়না বেচারি তখন তাদের রাতের খাবারের জন্য বেশ কষ্ট করে একটা ছোট্ট কাঠের টেবিল সাজিয়েছিল, কিছু স্যান্ডউইচ আর নুডলস রেডি করে রেখেছিল। সে বাণীকে বলতে চাইলো যে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু বাণী আর তার দলবল তখন নয়নার সেই গোছানো ডিনার টেবিলকে বুড়ো আঙুল দেখিয়ে নাচতে নাচতে ওই জার্মানদের ডান্স ফ্লোরে গিয়ে যোগ দিল। পুরো টিম নয়নাকে ওখানে একা ফেলে রেখেই চলে গেল। রাত যখন আরো গভীর হলো, চারপাশের মিউজিকের আওয়াজ আর মাতলামি কিছুটা ঝিমিয়ে এলো, তখন বাণী পার্টি থেকে একটু সাইডে এসে দেখলো নয়না ক্যাম্পের একটা টিমে হ্যারিকেনের আলোর নিচে একা একা বসে সেই মোটা মোটা ডাক্তারি বইয়ের পাটা উল্টাচ্ছে। বাণী তার হাতে একটা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে নয়নার টেবিলের সামনে গিয়ে বসলো। নয়না বাণীকে দেখেই মুখটা ঘুরিয়ে নিয়ে বেশ অভিমানী আর গম্ভীর গলায় বলল, তুমি এখন এখানে কেন এসেছো বাণী? ওখানে তো তোমার লারা আর জার্মান বন্ধুরা আছে, যাও গিয়ে নাচাগানা করো, আমাকে আমার মতো পড়তে দাও, প্লিজ এখান থেকে চলে যাও। বাণী নয়নার এই অভিমানটা খুব ভালো করে ধরতে পেরেছে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা চাশমিশ, একটা সত্যি কথা বলতো, তুই কেন সবসময় নিজেকে এভাবে সবার থেকে আলাদা করে রাখিস? এত সুন্দর একটা পার্টি হচ্ছে, সবাই লাইফটা এনজয় করছে, আর তুই এখানে পাহাড়ে এসেও মরার মতো পড়াশোনা করছিস, তোর কি আমাদের সাথে একটু মস্তি করতে ইচ্ছে করে না? নয়না তখন বইটা আস্তে করে বন্ধ করলো। হ্যারিকেনের হলুদ আলোয় তার চোখের কোণে এক ফোঁটা জল চকচক করে উঠলো। সে খুব ভাঙ্গা গলায় বলল, ইচ্ছা তো করেই বাণী, আমারও তো রক্ত মাংসের একটা শরীর আছে, আমারও মনে চাই সবার মতো এভাবে নাচতে, গলা ছেড়ে গান গাইতে, বিন্দাস বন্ধুদের সাথে, অচেনা মানুষদের সাথে চিল করা বা বিন্দাস বন্ধুদের সাথে আড্ডা দিতে, কিন্তু এই সব কিছু আমার জন্য এতটা সহজ নয় রে। পার্টি করা, হুট করে একটা অচেনা মানুষের সাথে চিল করা বা সবার সাথে এভাবে মিশে যাওয়া, এই সোশ্যাল লাইফটা আমার কাছে দুনিয়ার সব থেকে কঠিন কাজ মনে হয়। স্কুলে পড়ার সময় যখন তোরা সবাই বাঙ্ক মেরে সিনেমা দেখতিস, প্রেম করতিস, তখন আমি শুধু ঘরের কোণে বসে মুখস্থ করতাম, আমি কোনোদিন আনন্দ জিনিসটা কি তা জানতেই শিখিনি। আমার এই একঘেয়ে স্বভাবের জন্য আমি নিজেকেই খুবই ঘৃণা করি। নয়নার ভেতরের এই বছরের পর বছর জমে থাকা হীনমন্যতা আর একাকিত্বের কথা শুনে বাণীর মনটাও গলে গেল। সে নয়নার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে খুবই মায়া ভরা গলায় বলল, শোন নয়না, তুই নিজেকে যতটা দুর্বল ভাবিস, তুই আসলে তা নোস। তুই যে আজ নিজের ওই চেনা ছক বাঁধা ঘর ছেড়ে, নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে একা একাই মানালির পাহাড়ে চলে এসেছিস, এই মানালির পাহাড়ে চলে এসেছিস, এটাই প্রমাণ করে যে তুই কত বড় একটা সাহসী আর রিয়াল মেয়ে। তুই প্লিজ নিজেকে এভাবে ব্লেম করা বন্ধ কর, তুই যেমন তোকে সেভাবেই নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। তোর মধ্যে কোনো কমতি নেই, শুধু একটা জিনিস ছাড়া, তুই বড্ড কম হাসিস। একটু মন খুলে হেসে দেখ, দেখবি তোকে কত সুন্দর লাগে। বাণীর এই গভীর স্পর্শকাতর আর সান্ত্বনা জড়ানো কথাগুলো নয়নের মনের একদম গভীরে গিয়ে আঘাত করলো। আর এই শুষ্ক আর মরুভূমির মতো জীবনে বাণী যেন এক পশলা বৃষ্টির মতো নেমে এলো। তার সেই চশমার আড়ালে থাকা মনটা তখন প্রথমবারের মতো বুঝতে পারলো যে সে বাণীর এই বিন্দাস, কেয়ারিং আর জাদুকরী ব্যক্তিত্বের প্রেমে একদম হাবুডুবু খেতে শুরু করেছে। দিনের পর দিন ট্রেকিং করার পর অবশেষে তারা তাদের ট্রিপের একদম শেষ এবং সর্বোচ্চ পয়েন্টে, যেটাকে বলা হয় বেস ক্যাম্প 3 বা হাইকিং এর শেষ সীমানায় এসে পৌঁছালো। সেখানে তুষারবৃত পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গাইড সামার দূরের একটা খাড়া কুয়াশায় ঢাকা এক রহস্যময় পাহাড়ের চূড়ার দিকে আঙুল দিয়ে নির্দেশ দিল। সামার খুব গম্ভীর গলায় সবাইকে বলল, ওই যে দূরে চূড়াটা দেখতে পাচ্ছ না, ওটার নাম হলো ভূতা পর্বত। আমাদের মানালির স্থানীয় লোকজনের বিশ্বাস অনুযায়ী ওই জায়গায় চরম অভিশপ্ত আর জঘন্য রকমের অপদেবতার ছায়া রয়েছে। এখানকার
এখানকার বুড়ো মানুষেরা বলে প্রাচীনকালে ওই ভূতা পাহাড়ের একদম মগডালে ভৈরব বাবার একটা প্রাচীন মন্দির ছিল। লোককথা আছে কোনো পূর্ণিমার রাতে কেউ যদি ওই চূড়ায় উঠে মন থেকে কোনো মানত বা প্রার্থনা করত তবে সেই দোয়া নাকি 100% কবুল হতো। তো সমস্যা অন্য জায়গায়। আজ পর্যন্ত এই অলৌকিক রহস্যের খোঁজে কিংবা স্রেফ অ্যাডভেঞ্চারের টানে শত শত পর্বতারোহী ওই চূড়ার ওঠার চেষ্টা করেছে, কিন্তু তাদের মধ্যে সিংহভাগ মানুষই আর কোনোদিন বেঁচে ফিরে আসেনি। তারা পাহাড়ের বুকেই চিরতরে হারিয়ে গেছে। সামারের মুখে এই ভুতুরে আর ভয়ঙ্কর কাহিনীর কথা শুনে পুরো গ্রুপের সবার মেরুদণ্ড দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু ঠিক সেই থমথমে মুহূর্তেই নয়না লক্ষ্য করলো যে পাশে দাঁড়িয়ে থাকা অদিতির মুখের এক্সপ্রেশনটা পুরো এক নিমিষে ফ্যাকাশে হয়ে গেছে। নয়না অদিতির দৃষ্টি অনুসরণ করে একটু দূরে তাকাতেই দেখতে পেল পরম বন্ধু অভি একটা পাথরের ওপর বসে এক অচেনা মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে খুব ঘনিষ্ঠভাবে তার সাথে ফ্লার্ট করছে। অদিতি আসলে মনে মনে অভিকে অনেক বছর ধরে ভালোবাসতো, কিন্তু অভি তাকে সবসময় শুধু একটা বেস্ট ফ্রেন্ড হিসেবেই ভাবতো। অভির এই রূপ দেখে অদিতির মনটা এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল, যা নয়না খুব স্পষ্ট বুঝতে পারলো। এদিকে আমাদের অ্যাডভেঞ্চার পাগল বানি সামারের ওই ভূতা পর্বতে কেউ ফিরে আসে না ডায়লগটা শোনার পর থেকে মনে মনে একটা মারাত্মক প্ল্যান ফেঁদে ফেলেছিল। যে কাজে চরম ঝুঁকি আর থ্রিল আছে বানি তো সেখানেই পা বাড়াবে। তাই মাঝরাতে যখন পুরো ক্যাম্পের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন বানি নিজের ব্যাকপ্যাকটা কাঁধে ঝুলিয়ে হাতে একটা টর্চ নিয়ে একা একাই সেই নিষিদ্ধ আর অভিশপ্ত ভূতা পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে রওনা দিল। সে বরফের ওপর দিয়ে পা টিপে টিপে কিছু দূর যেতেই হঠাৎ টর্চের আলোর সামনে একটা ছায়া দেখতে পেয়ে চমকে উঠল। বানি ভয় পেয়ে টর্চটা সোজা সেই ছায়ার মুখের ওপর ধরতেই তার চোখে সে দেখলো এই কনকনে ঠান্ডায় মাঝরাতে সেই নিষিদ্ধ পাহাড়ি ট্র্যাকে একা একা জ্যাকেটের টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, তাদের সেই শান্ত চাশমিশ নয়না। নয়নাকে সেই কুয়াশা আর কনকনে ঠান্ডার মাঝে একা দাঁড়িয়ে থাকতে দেখে বানি তো একদম থমকে গেল। সে নিজের চোখের পলক ফেলে নিশ্চিত হতে চাইলো যে এটা সত্যি নয়না নাকি পাহাড়ি লোকগাথা আর কোনো মায়াবী আত্মা। বানি টর্চের আলোটা কিছুটা নিচু করে নয়নার একেবারে কাছে এগিয়ে এলো। তার ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত বিস্ময়ের হাসি। সে বিশ্বাস করলো, আরে চাশমিশ, মাঝরাতে এই ভুতুরে পাহাড়ের রাস্তায় তুই একা কি করছিস? তুই কি জানিস না এই রাস্তাটা কতটা বিপজ্জনক আর অভিশপ্ত? নয়না নিজের জ্যাকেটের পকেটে দুই হাত ঢুকিয়ে একটু চিবুক উঠিয়ে বানির চোখের দিকে তাকিয়ে খুবই শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আমি খুব ভালো করেই জানি বানি, আর তুই যে একা একাই নিষিদ্ধ পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে আসবি সেটাও আমি আন্দাজ করতে পেরেছিলাম। তুই যদি এই পাহাড় জয় করতে পারিস তবে আমি কেন নয়, আমিও তোর সাথে ওই ভূতা পাহাড়ের চূড়ায় যাব। তখন নয়নার এই রূপ দেখে বানির মনে এক অন্যরকম ভালো লাগা বা শ্রদ্ধাবোধ তৈরি হলো। সে বুঝলো স্কুলের সেই চার দেয়ালের গণ্ডিতে বন্দি থাকা মেয়েটা এখন আর কেবল বইয়ের পাতার চাশমিশ নয়না নেই, সে এখন নিজের ভেতরের ভয়কে জয় করতে শিখে যাচ্ছে। বানি আর তাকে বারণ করলো না। সে বলল, ঠিক আছে ম্যাডাম, যখন জেদ ধরেছিস তখন চল, দেখা যাক এই পাহাড়ে কি এমন ভূত আছে। তাছাড়া আমার ভয় করছিল, তুই সাথে গেলে ভালোই হবে। এরপর তারা দুজনে মিলে সেই আঁকাবাঁকা বরফে ঢাকা এবং পিচ্ছিল পাহাড়ি পথ বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলো। চারপাশের পরিবেশটা ছিল একদম থমথমে, শুধু তাদের বুট জুতোর নিচে বরফ ভাঙার মচমচ শব্দ আর কনকনে বাতাসের শোষো আওয়াজ শোনা যাচ্ছিল। বানি নিজেকে যতই বিন্দাস আর শক্তিশালী দেখানোর চেষ্টা করুক না কেন, একটানা খাড়া পাহাড় বেয়ে ওঠার কারণে মাঝপথে গিয়ে সে মারাত্মকভাবে হাঁপাতে শুরু করলো। তার কপাল বেয়ে ঘাম ঝরছিল এবং একটা পাথরের ওপর প্রায় ধপ্পাস করে বসে পড়লো। নয়না সেটা লক্ষ্য করে বানির সামনে এসে দাঁড়ালো। সে তার মেডিকেল সায়েন্সের চেনা বুদ্ধিতে বুঝতে পারলো যে বানির হার্টবিট এখন অনেক বেশি। নয়না খুব মিষ্টি করে হেসে বানিকে বলল, কি হলো হিরো, মুখ দিয়ে তো বড় বড় ডায়লগ মারছিলে যে পাহাড় চড়া নাকি তোমার বা হাতের খেলা, এখন দেখছি তোমার ইঞ্জিন পুরো ডাউন হয়ে গেছে, পেট্রোল শেষ নাকি? নাও এখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নাও। বানি নিজের বুক ভরে শ্বাস নিতে নিতে একটু লজ্জা পেয়ে হাসলো। সেই নির্ঝুম রাতে পাহাড়ের এক নির্জন প্রান্তে বসে বানি নয়নার দিকে তাকিয়ে তাকিয়ে তার জীবনের এমন কিছু গোপন কথা বলতে শুরু করলো যা সে আজ পর্যন্ত নিজের সব থেকে কাছের বন্ধু অভি বা অদিতির কাছেও কখনো খোলাসা করেনি। বানি আকাশের তারার দিকে হাত বাড়িয়ে খুবই আবেগঘন গলায় বলল, জানিস নয়না, আমার লাইফের একমাত্র স্বপ্ন হলো এই পুরো দুনিয়াটা ঘুরে দেখা। আমি কোনো এক জায়গায় খাঁচায় বন্দি পাখির মতো থিত হয়ে থাকতে চাই না। আমি এই পৃথিবীর প্রতিটা কোণ, প্রতিটা শহর, প্রতিটা পাহাড় নিজের চোখে দেখতে চাই। আমি লাইফে খুবই উঁচুতে উঠতে চাই, অনেক স্পিডে দৌড়াতে চাই। আর সেই ওড়ার পথে যদি আমি কোনোদিন আছাড় খেয়ে নিচে পড়েও যাই তবুও আমি থমকে যেতে চাই না, আমি শুধু চলতেই চাই। থামা জিনিসটা আমার রক্তে নেই। নয়না খুব গভীর মনোযোগ দিয়ে বানির এই ভেতরের আকুলতা আর পাগলামিটা শুনছিল। সে বুঝতে পারলো বানির এই চিল আর ফ্লার্টিং রূপটার আড়ালে আসলে এক চরম একাকিত্ব আর নিজের স্বপ্নের প্রতি এক তীব্র জেদ লুকিয়ে আছে। বানি নয়নার চোখের দিকে তাকিয়ে একটু থতমত খেয়ে বলল, ধুর, তোকে এসব কি আবল তাবল বলে ফেললাম। আসলে পরিবেশটাই এমন যে আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি। এই কথাগুলো কিন্তু ভুলে অভি অদিতিকে বলিস না, ওরা আমার খ্যাপায়া মারবে। নয়না তখন নিজের মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি টের পাচ্ছিল। সে বুঝতে পারছিল যে বানি তাকে কতটা স্পেশাল ভাবে নিজের এত বড় একটা সিক্রেট তার সাথে শেয়ার করলো।
কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা আবারও পথ চলা শুরু করলো এবং অবশেষে সকল বাধা বিপত্তি পেরিয়ে তারা সেই রহস্যময় ভূতা পাহাড়ের একদম চূড়ায় এসে পৌঁছালো। ঠিক সেই মুহূর্তেই মেঘের আড়াল থেকে এক বিশাল স্নিগ্ধ পূর্ণিমার চাঁদ বেরিয়ে এলো। চাঁদের সেই রূপালি আলো যখন চারপাশের বরফে ঢাকা পাহাড়ের ওপর আছাড় খেয়ে পড়ল, তখন পুরো উপত্যকাটা যেন এক রূপকথার রাজ্যে পরিণত হলো। সামারের বলা সেই লোককথা অনুযায়ী পূর্ণিমার রাতের এই চূড়ায় দাঁড়িয়ে যা চাওয়া যায় তাই নাকি সত্যি হয়। নয়না আর বাণী পাশাপাশি দাঁড়িয়ে সেই অপার্থিব সৌন্দর্যের দিকে তাকিয়ে রইল। নয়না মনে মনে চাঁদের দিকে তাকিয়ে শুধু একটা জিনিসই চাইল, সে যেন সারা জীবন বাণীর এই হাসি মুখটা নিজের পাশে দেখতে পায়। সে যেন এই বিন্দাস ছেলেটার ভালোবাসার অংশ হয়ে উঠতে পারে। তাদের এই মানালি ট্রেকিংয়ের মিশনটা এভাবেই এক মায়াবী আর রোম্যান্টিক অনুভূতির মধ্য দিয়ে শেষ হলো। পরদিন সকালে তাদের পুরো ট্যুরিস্ট গ্রুপটা বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাস যখন চলছিল, তখন মাঝপথে দুপুরের দিকে বাসটা একটা ছোট্ট গ্রামে এসে থামলো। সবাইকে একটু ফ্রেশ হওয়ার সুযোগ দেওয়া হয়। অদিতি যখন মাত্রই ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে দেখলো যে তার পাশের সিটে নয়না নেই, সে বাসের জানালা দিয়ে বাইরে তাকালো এবং বাকি বন্ধুদের সাথে বাস থেকে নেমে এলো। কিন্তু বাস থেকে নামতেই অদিতি, বাণী আর অভির চোখ যেন একদম চড়ক গাছ হয়ে গেল। তারা নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছে না। সামনে দাঁড়িয়ে ছিল এক অপরূপা সুন্দরী মেয়ে, যার চোখে আর সেই মোটা ফ্রেমের চশমাটা নেই। সে নিজের চুলগুলো সুন্দর করে ছেড়ে দিয়েছে আর গায়ে জড়িয়েছে এক চমৎকার উজ্জ্বল পোশাক। হ্যাঁ, সে আর কেউ নয়, সে ছিল আমাদের নয়না। নয়না তার চেনা খোলস ছেড়ে আজ যেন এক মুক্ত প্রজাপতির মতো ডানা মেলেছে। বাণী তো নয়নার এই রূপ দেখে পুরো হা করে তাকিয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। ঠিক সেই সময়ে ওই গ্রামে ধুমধাম করে হোলির উৎসব উদযাপন হচ্ছিল। চারদিকে তখন ঢোলের আওয়াজ, আনন্দের হুল্লোড়, আর বাতাসে উঠছিল লাল নীল হলুদ আবির। নয়নাকে অমন সুন্দর রূপে দেখে বাণী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক মুঠো লাল আবির নিয়ে নয়নার দিকে ছুটে গেল। নয়না প্রথমে একটু লজ্জা পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাণী তাকে ধরে ফেললো এবং খুবই আলতো করে তার গালে সেই রঙের ছোঁয়া এনে দিল। এরপর শুরু হলো পুরো ফ্রেন্ডস গ্রুপের তুমুল মস্তি আর নাচা গানা। নয়না, যে কিনা নিজের জীবনে কোনোদিন কোনো পার্টিতে মন খুলে নাচেনি, সে আজ বাণীর হাত ধরে ঢোলের তালে তালে পুরো গ্রাম মাথায় করে নাচতে লাগলো। আবিরের রঙে আর ভাঙ্গের নেশায় তারা সবাই নিজেদের জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে একাকার হয়ে গেল। নয়না আজ বুঝতে পারলো, জীবনকে উপভোগ করার আসল চাবিকাঠি পড়াশোনার বইয়ের ভিতর থাকে না, তা থাকে এই মুক্ত আকাশের নিচে বন্ধুদের সাথে কাটানো প্রতিটা স্পেশাল মুহূর্তের মাঝে। মানালি ট্রিপের একদম শেষ দিন অর্থাৎ পরদিনই সবাইকে নিজ নিজ শহরের ট্রেনে উঠতে হবে। নয়না গত কয়েকদিনের কাটানো মুহূর্তগুলো আর বাণীর সেই জাদুকরী কথাগুলো মনে করে সিদ্ধান্ত নিল যে সে আর নিজের ভেতরের অনুভূতিটা লুকিয়ে রাখবে না। ট্রেনে ওঠার আগেই সে বাণীকে সোজাসুজি নিজের ভালোবাসার কথা জানিয়ে দেবে। এই এক বুক আশা আর উত্তেজনা নিয়ে নয়না যখন বাণীর তাঁবুর দিকে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখতে পেল ভেতরের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আছে। অদিতি আর অভি খুবই গম্ভীর মুখে বাণীর একটা পার্সোনাল ব্যাগ থেকে বেরিয়ে আসা এক গোপন চিঠি আর অফার লেটার নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে বাণী কাউকে না জানিয়ে আমেরিকার শিকাগোর বিখ্যাত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে জার্নালিজম আর ডগস মেকিং এর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল এবং সে সেখানে ফুল স্কলারশিপ পেয়েও গেছে। সেই কনফার্মেশন লেটারটাই অদিতি আর অভি ভুলবশত আগে খুঁজে পেয়েছে। বাণী তখন তাঁবুতে ঢুকে বন্ধুদের এমন গম্ভীর মুখ দেখে একটু আমতা আমতা করে বলল, আরে ইয়ার, তোরা তো আগে দেখে ফেললি। আমি তোদেরকে মস্ত বড় একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আসলে আমার স্বপ্নটা সত্যি হতে চলেছে। বাণী খুবই এক্সাইটেড হয়ে বলতে লাগলো যে এই ট্রাভেল জার্নালিজমের ক্যারিয়ারটাই তার জীবনের একমাত্র লক্ষ্য এবং সে খুবই জলদি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। সে বন্ধুদের ছেড়ে চলে যাচ্ছে বলে তার মনটা ভীষণ খারাপ, কিন্তু একই সাথে নিজের স্বপ্ন পূরণ হতে চলেছে বলে সে ভেতরে ভেতরে অত্যন্ত আনন্দিত। অভির মনটাও বাণীর এই চলে যাওয়ার খবরে একদম ভেঙে গেল। সে কিছুটা ক্ষোভ আর অভিমান নিয়ে বলল, তুই আমাদের এত বড় একটা কথা লুকিয়ে গেলি কেন? তুই আমাদের তোর বন্ধুই মনে করিস না? অন্যদিকে অদিতি নিজেকে সামলে নিয়ে বাণীকে জড়িয়ে ধরলো এবং বলল, আমি তোর এই স্বপ্নের কথা জানি বাণী, তুই যা, নিজের লাইফটা নিজের মতো করে তৈরি কর, আমরা সব সময় তোর পাশে আছি। তাঁবুর বাইরে দাঁড়িয়ে নয়না তাদের এই কথাবার্তা খুবই স্পষ্টভাবে শুনতে পেল। তার হাতের মুঠোয় থাকা ভালোবাসার সেই না বলা কথাগুলো যেন এক মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে রিয়ালাইজ করলো যে বাণীর লাইফের ডিকশনারিতে প্রেম, ভালোবাসা, বিয়ের মতো বন্ধনগুলোর কোনো জায়গা নেই। বাণী হলো এক মুক্ত বাতাস, যাকে কোনো সম্পর্কের সুতা দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়। যদি সে আজ বাণীকে নিজের ভালোবাসার কথা জানায়, তবে তা বাণীর এই স্বপ্নের উড়ানে এক মস্ত বড় বাধা বা বোঝা হয়ে দাঁড়াবে। নয়না নিজের ভালোবাসার চেয়ে বাণীর সুখ আর তার স্বপ্নকে বেশি
প্রাধান্য দিল। সে নিজের চোখের জলটা আড়ালে মুছে ফেললো, এক কৃত্রিম কিন্তু সুন্দর হাসি মুখে নিয়ে তাঁবুতে ঢুকলো এবং বাণীকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানালো। বাণী যখন নিজের স্বপ্নের পেছনে ছোটার জন্য ট্রেন লাইনের ওপরে চলে গেল, নয়না একা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শুধু তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে খুশি ছিল যে বাণীর জীবনে তার স্বপ্নটা পূরণ হচ্ছে, কিন্তু একই সাথে তার নিজের প্রথম ভালোবাসাটা এক বুক না বলা দীর্ঘশ্বাস হয়েই রয়ে গেল। গল্পের চাকা এবার এক ঝটকায় দীর্ঘ 8 বছর সামনে এগিয়ে গেল। এই 8 বছরে অনেক কিছুই বদলে গেছে। নয়না এখন আর সেই স্কুলের চশমিশ মেয়েটা নেই। সে নিজের মেডিকেল পড়াশোনা সফলভাবে শেষ করে এখন সিউলের একটা স্বনামধন্য ক্লিনিকের অত্যন্ত পপুলার এবং ট্যালেন্টেড ডাক্তার। সে এখন স্বাবলম্বী, আত্মবিশ্বাসী এবং নিজের প্রফেশনে দারুণ সফল। অন্যদিকে আমাদের বাণীও কিন্তু বসে থাকেনি। সে বিশ্ববিখ্যাত একটা ট্রাভেল চ্যানেলের প্রধান ক্যামেরাম্যান এবং হোস্ট হিসেবে পুরো দুনিয়া চষে বেড়াচ্ছে। আজ সে প্যারিসে, তো কাল সে মিশরের পিরামিডে, পরদিন হয়তো ব্রাজিলের রেন ফরেস্টে, ঠিক যেমনটা সে 8 বছর আগে ওই ভূতা পাহাড়ের চূড়ায় বসে নয়নাকে বলেছিল সে নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলেছে। কিন্তু তার এই বিলাসবহুল আর যাযাবর লাইফে কোনো এক জায়গায় থিত হওয়ার শান্তিটা ছিল না। ঠিক এই সময়েই ভারতে থাকা তাদের সেই পুরনো বান্ধবী অদিতির লাইফে একটা মস্ত বড় টার্নিং পয়েন্ট আসে। অদিতি অবশেষে অভির আশা ছেড়ে দিয়ে তারান নামের এক অত্যন্ত ভদ্র, শান্ত আর কেয়ারিং বড়লোক ছেলের সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। অদিতির এই রাজকীয় বিয়েটা রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল প্রাসাদে অনুষ্ঠিত হওয়ার কথা হয়। অদিতি ফোন করে বাণীকে প্রায় হুমকি দিয়ে বলল, তুই যদি আমার বিয়েতে ইন্ডিয়া ফিরে না আসিস তবে আমি তোর মুখ দর্শন করব না, আর কোনোদিনও করব না। 8 বছর ধরে তো অনেক দুনিয়া ঘুরলি, এবার নিজের বন্ধুদের কাছে অন্তত ফিরে আয়। বন্ধুর এই আবদার বাণী এড়াতে পারল না। সে নিজের সমস্ত শুটিংয়ের শিডিউল প্যাক আপ করে এক বিশাল ক্যামেরা গিয়ার আর ব্যাকপ্যাক নিয়ে দীর্ঘ 8 বছর পর আবার ভারতের মাটিতে পা রাখল। উদয়পুরের সেই জমকালো বিয়ের রাজপ্রাসাদে যখন বাণী এসে প্রবেশ করলো, চারিদিকে সানাইয়ের আওয়াজ আর আলোর রোশনাইয়ের মাঝে সে তার পুরনো বন্ধুদের খুঁজতে লাগলো। আর ঠিক তখনই সেই রাজকীয় প্রাসাদের আড়াল থেকে রাজকীয় লেহেঙ্গা পরে এসে দাঁড়ালো আমাদের নয়না। 8 বছর পর একে অপরের মুখোমুখি হতেই বাণী আর নয়নার চোখের পলক যেন থমকে গেল। তাদের চারপাশের শোরগোল যেন এক নিমিষে উধাও হয়ে গেল, আর বাতাসে ভেসে উঠল এক চিলতে পুরনো প্রেমের চেনা সুবাস। উদয়পুরের সেই জমকালো রাজপ্রাসাদে বাণীর আচমকা আগমন ছিল এক মস্ত বড় সারপ্রাইজ। দীর্ঘ 8 বছর পর তাকে এভাবে চোখের সামনে দেখে নয়না এবং অদিতি দুজনেই যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মানালির পাহাড়ের সেই ট্রেকিংয়ের পর থেকে গত 8 বছরে নয়না আর অদিতির সম্পর্কটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। এক সময়ের সেই ছন্নছাড়া অদিতি আর ঘর কোনো চশমিশ নয়না এখন একে অপরের সব থেকে কাছের সুখ দুঃখের ভাগিদার এবং জানের জিগার বান্ধবীতে পরিণত হয়েছে। অদিতির জীবনের এই বিশেষ দিনে নয়না তার পাশে থেকে প্রতিটি ছোটখাটো আয়োজনের তদারকি করছিল। ঠিক সেই মুহূর্তে বাণীর এই এন্ট্রি যেন তাদের পুরনো কৈশোরের সেই সোনালী দিনগুলোকে আবারও জ্যান্ত করে তুলল। অদিতি তো খুশিতে চিৎকার করে বাণীকে জড়িয়ে ধরল, আর নয়না তার চেনা মিষ্টি হাসি দিয়ে বাণীকে স্বাগত জানালো। বিয়ের অনুষ্ঠানের ব্যস্ততার মাঝেই এক সন্ধ্যায় রাজপ্রাসাদের ভেতরের এক শান্ত সুইমিং পুলের পারে একা একা বসেছিল নয়না। উদয়পুরের রাতের মৃদু ঠান্ডা বাতাস আর জলের ওপর চাঁদের আলোর প্রতিফলন এই জাদুকরী পরিবেশ তৈরি করেছিল সেখানে। বাণী দূর থেকে নয়নাকে লক্ষ্য করে ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। সে নয়নার পাশে বসে খুব নরম গলায় বলল, তোর এখন সেই চশমাটা আর নেই তো? ডাক্তার ম্যাডাম এত রাতে এখানে একা একা কি ভাবছেন? নয়না একটু হেসেই বলল, কিছু না বাণী, জাস্ট আমাদের সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল। কত দ্রুত সময় বদলে যায়, তাই না? তারা দুজনে খুবই সাধারণ কিন্তু গভীর কিছু কথাবার্তা বলল। 8 বছর ধরে যে দূরত্ব তৈরি হয়েছিল এই সামান্য কয়েক মিনিটের চিল আড্ডায় তা যেন এক নিমিষে উধাও হয়ে গেল। নয়না বুঝতে পারল বাণী যতই পুরো পৃথিবী ঘুরে বেড়াক না কেন, তার ভিতরের সেই চেনা বিন্দাস ছেলেটা আজও বিন্দুমাত্র বদলায়নি। তবে সবার সাথে পুনর্মিলন এতটা সহজ আর মধুর ছিল না। বাণী যখন তার পুরনো প্রাণের বন্ধু অভির সামনে গিয়ে দাঁড়ালো, তখন অভির চোখে কোনো আনন্দের আভাস দেখা গেল না। অভি বাণীকে জড়িয়ে ধরা তো দূরের কথা, অত্যন্ত শীতল আর কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। বাণী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিরে অভি, তোর জানের দোস্ত 8 বছর পর ফিরে এসেছে আর তুই এভাবে মুখ ফিরে আছিস কেন? অভি তখন চরম ক্ষোভ আর অভিমান নিয়ে বলল, বন্ধু, তুই নিজেকে আমার বন্ধু ভাবিস বাণী? যে মানুষটা নিজের ক্যারিয়ার আর স্বপ্নের চক্করে পড়ে বিদেশের মাটিতে গিয়ে নিজের বন্ধুদের সম্পূর্ণ ভুলে যায়, সে আবার কিসের বন্ধু? তুই ইন্ডিয়া ছাড়ার পর আমার সাথে যোগাযোগ করা প্রায় বন্ধই করে দিয়েছিলি। এমনকি যখন আঙ্কেল অর্থাৎ তোর বাবা যখন মারা গেল, তুই তখনও নিজের ক্যারিয়ারের বাহানা দিয়ে এই দেশে ফিরে আসিসনি। বাবার শেষকৃত্যেও যে ছেলে থাকতে পারে না তার কোনো বন্ধু থাকার যোগ্যতা নেই। বাণী অভির এই মারাত্মক অভিযোগের ভেতরে ভেতরে ভেঙে পড়ল। সে নিজের কান্না চেপে রাখার চেষ্টা করে চিৎকার করে বলল, তুই কি ভাবিস অভি? বিদেশের মাটিতে একা একা একটা অচেনা পরিবেশে মানিয়ে নেওয়া খুব সহজ ছিল। আমি ওখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের ক্যারিয়ার গড়ার জন্য দিনরাত এক করে লড়াই করছিলাম। আমি তোদের অবহেলা করিনি রে, কিন্তু
কিন্তু অভি তখনও নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছিল না। কথা কাটাকাটির চরম পর্যায়ে পৌঁছালো এবং এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল হাতাহাতি মারামারিও শুরু হয়ে গেল। বন্ধু বলে কথা, জিগরি দোস্ত, অভিমানের কারণে আজ এই পরিস্থিতি। ঠিক তখনই অদিতি সেখানে ছুটে এলো। সে দুজনের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, থাম তোরা, আজ আমার জীবনের এত বড় একটা দিন আর তোরা এখানে বাচ্চাদের মতো মারামারি করছিস। 8 বছর পর সবাই একসাথে হয়েছি কি এসব কাদা ছোড়াছুরির জন্য? অদিতির ধমকে বানি আর অভি দুজনেই শান্ত হলো, কিন্তু তাদের মাঝখানের বরফটা পুরোপুরি গলল না। বিয়ের মূল অনুষ্ঠানের আর মাত্র একদিন বাকি। বানি আর নয়না উদয়পুরের চেনা অচেনা সুন্দর রাস্তাগুলো একটু ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নিল। তারা দুজনে মিলে উদয়পুরের লেক, পুরনো কেল্লা আর রঙিন বাজারগুলো ঘুরে দেখলো। এই ভ্রমণের প্রতিটা মুহূর্তে বানি নয়নাকে খুব কাছ থেকে অনুভব করার সুযোগ পেল। নয়নাও বুঝতে পারছিল যে বানির এই যাযাবর জীবনের আড়ালে একটা মস্ত বড় ক্ষত লুকিয়ে আছে এখনও। যখন তারা ঘোরাঘুরি শেষ করে একটা নিরিবিলি লেকের পাশে এসে বসলো, তখন বানি তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টা নয়নার সামনে খুলে বলল। বানি খুবই ভারী আর অনুতপ্ত গলায় বলল, জানিস নয়না, আজ থেকে ঠিক 3 বছর আগে যখন বাবা মারা যান, তখন আমি আমেরিকার একটা অত্যন্ত দুর্গম পাহাড়ে 24 জন বিদেশি স্টুডেন্টের ট্র্যাকিং গাইডের কাজ করছিলাম। মোবাইল নেটওয়ার্কের বাইরে গভীর জঙ্গলে টানা 8 দিন কাটানোর পর কল আর ভয়েস মেল আমার চোখে পড়ল। তার মধ্যে অভি আর অদিতির প্রচুর মেসেজ ছিল যেখানে লেখা ছিল বাবার নেই। মেসেজগুলো এসেছিল সোমবার, আমি তা দেখার সুযোগ পেয়েছিলাম পুরো 1 সপ্তাহ পর। আমি যখন খবরটা পাই ততক্ষণে বাবার শেষকৃত্যও সম্পন্ন হয়ে গেছে। আমি নিজের ক্যারিয়ারের জন্য আমার বাবাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না রে। এই কথা বলতে বলতে বানির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নয়না পরম মমতায় বানির কাঁধে হাত রাখলো এবং তাকে সান্ত্বনা দিয়ে বলল, নিজেকে ব্লেম করিস না রে বানি, আঙ্কেল যেখানেই আছেন তিনি তোমায় খুব ভালো করেই বোঝেন। তিনি তোমার এই সাফল্যে সবসময় গর্বই করতেন। নয়নার এই শান্ত সান্নিধ্য বানির বিষণ্ণ মনকে এক অদ্ভুত শান্তি দিল। এদিকে বানি জানতে পেরেছিল যে অভির বর্তমান ব্যবসাটা মারাত্মক আর্থিক লোকসানের মধ্য দিয়ে যাচ্ছে এবং সে প্রায় দেউলিয়া হওয়ার পথে। বানি নিজের জমানো টাকা থেকে অভিকে সাহায্য করার জন্য তার রুমে গেল এবং বলল, অভি, আমি শুনেছি তোর বিজনেসে একটু প্রবলেম হয়েছে, এই না আমার কাছে কিছু ফান্ড রেডি আছে, তুই এটা দিয়ে নিজের কাজটাকে আবার শুরু কর। অভি বানির এই সাহায্যের প্রস্তাব শুনে একটু হাসলো, কিন্তু টাকাটা নিতে পরিষ্কার অস্বীকার করলো। সে বানির কাঁধে হাত দিয়ে বলল, টাকা দিয়ে কি আর বন্ধুত্ব পরিমাপ করা যায় রে বানি? আমার এই কঠিন সময়ে তোর এই টাকার চেয়ে আমার সাথে 2 পেক খাওয়ার মতো একটা সত্যিকারের বন্ধুর বেশি দরকার ছিল। তুই যে আমার এই সমস্যার কথা ভেবেছিস এটাই আমার জন্য অনেক। দুজনে গ্লাস উঁচিয়ে চিয়ার্স করলো এবং এক নিমিষেই তাদের 8 বছরের সব অভিমান আর দূরত্ব মুছে গিয়ে তারা আবারও সেই পুরনো বন্ধুর মতো একে অপরকে জড়িয়ে ধরল। পরদিন সকালে এক অদ্ভুত কাণ্ড ঘটল। অদিতি যখন অভির সাথে কোনো একটা পুরনো বিষয় নিয়ে একা কথা বলছিল, ঠিক তখনই অদিতির হবু বর তারান সেখানে এসে উপস্থিত হলো। তারান খুবই শান্ত আর ভদ্র স্বভাবের ছেলে হলেও সে অদিতিকে সেখান থেকে হাত ধরে একটু আড়ালে নিয়ে গেল এবং অভির সাথে অভি ঘনিষ্ঠ হতে বারণ করলো। এই নিয়ে অদিতি আর তারানের মধ্যে ছোটখাটো একটা ঝগড়াও কথা কাটাকাটিও হয়ে গেল। বানি দূর থেকে এই সম্পূর্ণ ঘটনাটা লক্ষ্য করছিল। তারান চলে যাওয়ার পর বানি অদিতির দিকে এগিয়ে গেল এবং কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা অদিতি, একটা সত্যি কথা বলতো, তুই তো মনে মনে সবসময় অভিকেই ভালোবাসতিস। আজ যখন অভি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে বা তোকে অবহেলা করে, তোর কি হিংসা হয় না? যদি এখনো অভির প্রতি তোর ফিলিংস থেকে থাকে, তবে তুই এই তারানকে কেন বিয়ে করছিস? অদিতি তখন এক তাচ্ছিলের হাসি হেসে বানিকে বলল, বানি, তুই এখনো সে 8 বছর আগের বোকা ছেলেটাই রয়ে গেছিস রে। তুই ভাবছিস আমি অভির জন্য জেলাস ফিল করছি? একদম না। আমি ওখানে অভির সাথে কোনো প্রেমের আলাপ করতে যাইনি, বরং আমার ইচ্ছা করছিল ওকে ঠাস করে একটা চর মারতে। তুই জানিস ও কি করেছে? ও প্রতিদিন জুয়া খেলে আর মদ খেয়ে লাখ লাখ টাকা ওড়াচ্ছে, নিজের জীবনটাকে ধ্বংস করছে। আমি তো ওর এই ছন্নছাড়া স্বভাবের জন্যই ওকে বারণ করতে গিয়েছিলাম। আর তুই যে বললি তারান জেলাস ফিল করছে, ও মোটেও জেলাস হয়নি রে। তারান আসলে আমাকে বলছিল যে আজ আমাদের বিয়ের উৎসব, তাই আমি যেন কোনো মস্ত বড় ঝামেলা বা রাগারাগি না করে নিজের মনটা শান্ত রাখি। ও আমার মঙ্গলের জন্য আমাকে অভির ওপর রাগ করতে বারণ করছিল, অন্য কিছু নয়। তোরা ভুল বুঝেছিস। তারান এমন একটা ছেলে বানি যে আমাকে কোনো খাঁচায় বন্দি করে রাখে না, বরং ও আমার প্রতিটা ইমোশনকে সম্মান করে। ও আমাকে খুব ভালোবাসে। অদিতির এই পরিণত কথাবার্তা শুনে বানি এক সময় সত্য উপলব্ধি করলো, জীবন মানে শুধু স্বপ্নের পেছনে অন্ধের মতো ছুটে চলা নয়, জীবন মানে এমন একজন মানুষকে পাশে পাওয়া যে ঝড়ের দিনেও হাতটা শক্ত করে ধরে রাখার ভরসা দেয়। অদিতি বানিকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এখন আর অভিকে ভালোবাসে না। অতীতে অভি তাকে কেবল বন্ধুই ভেবেছিল, কিন্তু তারানের জীবনে আসার পর অদিতি বুঝতে পেরেছে যে সত্যিকারের ভালোবাসার মানসিক শান্তি কাকে বলে। সে এখন তারানকে নিয়েই সুখে আছে। তারপর এভাবেই সময় পার হয়। উদয়পুরের এক রাতে নয়নাকে বিক্রম নামের এক
এক যুবকের সাথে হাসি খুশি মুখে কথা বলতে দেখে বাণীর মনে একটু হিংসা আর ঈর্ষা জেগে উঠল। সে রেগে গিয়ে বিক্রমকে ওখান থেকে চলে যেতে বলে। এই ঘটনায় নয়না চরম বিরক্ত হয়ে বাণীকে ধমক দিয়ে জানায় বিক্রম অন্য কেউ নয়, সে অদিতির বিয়ের অফিসিয়াল ফটোগ্রাফার এবং নয়নার সাধারণ এক বন্ধু। এরপর নয়না নিজের জমে থাকা ক্ষোভ উগরে দিয়ে বাণীকে বলে, তোমার কাছাকাছি থাকলে আমি আবার তোমার প্রেমে পড়ে যাব বাণী, আর আমি খুব ভালো করে জানি তুমি কোনোদিন আমাকে ভালোবাসতে পারবে না। আমি আর নতুন করে নিজের মন ভাঙতে চাই না। নয়নার মুখে এই আকুলতা আর অভিমান শুনে বাণী আর নিজেকে ধরে রাখতে পারে না। আর আজকে নয়না সরাসরি তাকে এমন একটা কথা বলে দিল যেই কথাটা সে কখনো কল্পনাও করেনি। আসলে বাণীর মনেও নয়নার প্রতি একটা ভালো লাগা ছিল, শুরু থেকে ভালোবাসা কোনো এক কোণে লুকিয়ে ছিল, কিন্তু সেও কখনো এগিয়ে আসেনি, এমনকি নয়না নিজেও কখনো তাকে জানায়নি। কিন্তু আজকে নয়না যখন তাকে এভাবে বলল তখন সে সত্যিটা জানতে পারলো। সে আচমকা নয়নাকে নিজের বুকে টেনে নেয়, আর এখানে দুজনের খুবই ক্লোজ একটা মোমেন্ট তৈরি হয়। পরদিন সকালে নয়না বাণীর রুমে এলে বাণী তাকে সারা জীবন একসাথে থাকার প্রস্তাব দেয়, কিন্তু নয়না বাস্তবতাকে মেনে নিয়ে খুবই শান্ত গলায় বলে, বাণী আমি অত্যন্ত সাধারণ একটা মেয়ে, আমি আমার বাবা মা, আমার চেনা শহর আর নিজের ক্লিনিক ছেড়ে তোমার মতো যাযাবরের মতো পুরো পৃথিবী ঘুরে বেড়াতে পারবো না। আমাদের দুজনের জীবনের লক্ষ্য সম্পূর্ণ আলাদা। নয়না বাণীকে তার স্বপ্নের পেছনে ওড়ার জন্য শুভকামনা জানায় এবং সিদ্ধান্ত নেয় যে তারা একে অপরকে ভুলে যাবে। এই বলে নয়না কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরদিন অত্যন্ত আনন্দ আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অদিতি আর তারানের রাজকীয় বিয়ে সম্পন্ন হয়। বিয়ের উৎসব শেষ করে বাণী এবার ইন্ডিয়া ছেড়ে চলে যাওয়ার পালা, কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পর তার মনটা ভীষণ ছটফট করতে থাকে। সে বুঝতে পারে তার আসল সুখ কোনো বিদেশি শহরে নয়, বরং নয়নার মাঝেই হয়তো লুকিয়ে আছে, যেটা সে এযাবৎকাল পর্যন্ত ফিল করেছে, কিন্তু গত কিছু দিনে সেটা একদম নিশ্চিত হয়ে গেল। ঘড়ির কাঁটা ঘুরে চলে আসে 31শে ডিসেম্বর, 31st নাইট। অদিতি ও তারান তখন হানিমুনের জন্য দেশের বাইরে। অভি তখন ব্যস্তবারে আড্ডা দিচ্ছিল, আর নয়না নিজের ঘরের বারান্দায় একা বসে একাকিত্ব উপভোগ করছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। নয়না দরজা খুলতে অবাক হয়ে দেখে সামনে বাণী দাঁড়িয়ে আছে। বাণীর তো এই মুহূর্তে প্যারিসে থাকার কথা, কিন্তু সে নয়নাকে হারানোর ভয়ে সেই স্বপ্নের চাকরিটা চিরতরে প্রত্যাখ্যান করে ফিরে এসেছে। বাণী নয়নার সামনে হাঁটু গেড়ে বসে তার অনামিকা আঙুলে একটা চমৎকার আংটি পরিয়ে দেয় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। নয়না কিছুটা সংশয় নিয়ে জিজ্ঞাসা করে, ভবিষ্যতে এই সিদ্ধান্তের জন্য তোমার আফসোস হবে না তো বাণী? বাণী নয়নার হাত দুটো শক্ত করে ধরে বলে, পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার চেয়েও তোমার পাশে বসে এই সাধারণ জীবনটা কাটানো আমার কাছে অনেক বেশি আনন্দের। আমি তোমাকে বড্ড ভালোবাসি নয়না। দুজনের মিলন সম্পূর্ণ হওয়ার পর তারা একই সাথে ফোন করে অভিকে আর অদিতিকে এই খুশির খবরটা জানায় যে বাণী প্যারিস যায়নি, সে তার জীবনের আসল ঠিকানা নয়নার কাছেই ফিরে এসেছে। আর এভাবেই তুষারবৃত পাহাড় আর আবিরের রঙে রাঙানো বাণী ও নয়নার এই প্রেমের গল্প ইয়ে জাবানি হ্যাঁ দিবানি সিনেমা এখানেই শেষ হলো। তো কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। হ্যাঁ, একটু বেশি বড় হয়ে গেছে ভিডিওটা, কিন্তু আমি জানি বড় ভিডিও মানে বেশি ভালো। তো নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও কিন্তু ভেসে উঠেছে, এই সিনেমাটাও খুবই চমৎকার, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। পাশাপাশি আমাদের অ্যানি ড্রামা ভিডিওগুলোও ঘুরে আসতে পারেন।